আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পের শুরুতে আমরা জানতে পারি যে মানুষ এবং দেবতাদেরও পূর্বে এই পৃথিবীতে মহা দানব অর্থাৎ শক্তিশালী টাইটান্সদের রাজত্ব ছিল, কিন্তু তাদেরই ছেলে জিউস, পোসাইডন এবং হেডিস তাদের সেই রাজত্ব শেষ করে ফেলে। জিউস তার ভাই হেডিসকে দিয়ে এমন এক ভয়ানক দানব তৈরি করায় যে কিনা টাইটান্সদের হারাতে পারবে। তখন হেডিস নিজের শরীরের মাংস দিয়ে এক ভয়ঙ্কর ক্র্যাকেন নামের দানব তৈরি করে ফেলে, আর সেই দানবের হাতে ধ্বংস হয় সেই মহাদানবের রাজত্ব। এরপর জিউস স্বর্গের রাজা হয়ে যায়, পোসাইডন হয় সমুদ্রের রাজা, আর হেডিসের হাতে আসে আন্ডারওয়ার্ল্ড অর্থাৎ নরকের দুনিয়ার শাসন। অন্যদিকে ক্ষমতা পাবার পরে জিউস মানুষকে সৃষ্টি করে, আর এই মানুষদের প্রার্থনায় দেবতাদেরকে অমর করে রাখে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়, তারা দেবতাদের চ্যালেঞ্জ করতে শুরু করে, আর মানুষ একসময় দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয়। কিন্তু ঠিক সেই সময় একটা বাচ্চার জন্ম হয়ে যায়, একটা ছেলে যে কিনা এই সব কিছু বদলে দিতে চলেছে। তো এর পরের সিনে আমরা সমুদ্রের মাঝে একটা কফিন ভাসতে দেখতে পাই, যেটাকে দূর থেকে স্পাইডাস নামের একজন জেলে দেখে ফেলে। সে এক মুহূর্ত দেরি না করে সেই কফিনটা ধরে ফেলে, আর যখন সে কফিনটা খোলে তখন সেটার ভেতরে একজন মহিলা আর এক সদ্যজাত শিশুকে দেখতে পায়। ওই মহিলাটা তো ইতিমধ্যে মারা গিয়েছিল, কিন্তু বাচ্চাটা তখনও বেঁচে ছিল। তারা ওই বাচ্চাটাকে নিজেদের সাথেই রেখে দেয়, আর বাচ্চাটার নাম রাখে পার্সিয়াস। তারা পার্সিয়াসকে একদম নিজেদের সন্তানের মতো করে লালন পালন করতে থাকে। এদিকে পার্সিয়াস তো জানতো যে স্পাইডাস তার নিজের বাবা নয়, কিন্তু তবুও সে স্পাইডাসকে নিজের বাবার চাইতেও বেশি ভালোবাসতো, কারণ সে তো নিজের বাবা মাকে কখনো দেখেওনি। আসলে স্পাইডাস তার এই পালিত পরিবারের সাথেই খুবই সুখে শান্তিতে বসবাস করছিল। আর এরপর গল্পের কাহিনী 13 বছর এগিয়ে যায়, যেখানে পার্সিয়াস তার বাবার সাথে এখন সমুদ্রে মাছ ধরার জেলের কাজ করতে শুরু করেছে। কিন্তু এত বছরে সময় অনেকটাই বদলে গেছে। এখন তারা সমুদ্রে ঠিকমতো মাছও পাচ্ছিল না, যার ফলে তাদের রুজিরুটিতে বেশ প্রভাব পড়েছে। তারা আগে যতটা ধনী ছিল এখন তার চেয়ে অনেক গরিব হয়ে গেছে। আর এই কারণে স্পাইরাস দেবতাদেরকে সবসময় দোষারোপ করত, কারণ সে ভাবত যে আমরা মানুষেরাই দেবতাদের প্রার্থনা না করে তাদেরকে রাগিয়ে দিয়েছি, আর এখন দেবতারা সেই সব কথারই প্রতিশোধ নিচ্ছে। তারা মানুষদেরকে কষ্ট দিয়ে নিজেরা খুশি হচ্ছে। সে দেবতাদের উপরে খুবই রাগী ছিল, তাই সে রাগ করে বলে ওঠে, কারো না কারো তো এবার দেবতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। তারা এইভাবে মানুষের সাথে যা ইচ্ছা তাই করতে পারে না। তো যাই হোক, এখন পরদিন তারা মাছ ধরার জন্য আরাগাস নামের একটা জায়গার সীমান্ততে চলে যায়, যেখানে জিউসের অনেক বড় একটা মূর্তি ছিল। আর যখন তারা ভালো করে খেয়াল করে তখন সেখানে আরাগাসের অনেক সৈন্যদেরকে দেখতে পায়। আসলে আরাগাসের রাজা সেফিয়ান আদেশ দিয়েছে যেন জিউসের মূর্তিটাকে ভেঙে ফেলা হয়। আর বেশ কিছুক্ষণ কষ্ট করার পরে ফাইনালি তারা সেই মূর্তিটাকে ভেঙে সমুদ্রে ফেলে দেয়। আর ঠিক তখনই সমুদ্র থেকে অনেকগুলো ফিউরিস বেরিয়ে আসে। তো এখানে গ্রিক মহাকাব্য অনুযায়ী প্রতিশোধের 3 দেবীকে ফিউরিস নামে ডাকা হতো। এরা আসলে হেডিস আর রানী পার্সিফনের মেয়ে ছিল, তবে এই মুভিতে এদেরকে মেয়ের চরিত্রে দেখানো হয়নি, বরঞ্চ অনেকটা বাদুরের মতো দেখানো হয়েছে, যারা আসলে হেডিসের সৈন্যর মতো কাজ করত। তো যাই হোক, এই ফিউরিসগুলো খুবই নির্মমভাবে সকল সৈন্যদেরকে মেরে ফেলে। আর ঠিক তখনই সেখানে হেডিস চলে আসে এবং পার্সিয়াসের নৌকাটাকেও ধ্বংস করে ফেলে, যার ফলে এই নৌকাটা গভীর সমুদ্রের পানিতে ডুবে যেতে শুরু করে। পার্সিয়াস তার পরিবারকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই তার বাবাকে বাঁচাতে পারে না। সে সাঁতার কেটে নিজেকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু তার পরিবারের মৃত্যুতে প্রচণ্ড কষ্টে সে একেবারে ভেঙে পড়ে। অন্যদিকে মাউন্ট অফ অলিম্পাস, যেটাকে দেবতাদের ঘর বলা হয়, সেখানে জিউস মানুষের এমন সব কর্মকাণ্ড দেখে খুবই দুঃখিত আর রাগান্বিত ছিল। আর ঠিক এই সুযোগে হেডিস তাকে আরও উস্কে দিয়ে বলে যে আপনি তো মানুষকে একটা উদ্দেশ্য নিয়েই তৈরি করেছিলেন, যাতে করে তাদের প্রার্থনা আমাদেরকে অমর করে রাখে। তাই আমি চাই এবার আপনি মানুষদের আমার হাতে ছেড়ে দিন। ওরা আবারও আপনার কাছে প্রার্থনা করবে, আবারও ভয়ে কাঁপতে কাঁপতে আপনার সামনে এসে অনুনয় বিনয় করবে, আর আমরা আবারও শক্তিশালী হয়ে উঠব। এইসব কথা শুনে ফাইনালি জিউস হেডিসের কথায় রাজি হয়ে যায় আর হ্যাঁ বলে দেয়। পোসাইডন নিজেও এই কথার সাথে একেবারে একমত ছিল, কিন্তু জিউস রাজি হবার পরে তার ছেলে অ্যাপোলো তাকে বারণ করে বলে যে এমনটা যেন না করা হয়, কারণ মানুষদের বাঁচিয়ে রাখা আমাদের জন্য অনেক প্রয়োজন।
কিন্তু জিউস তাকে বলে যে হেডিস ঠিকই বলেছে, মানুষদের মনে করিয়ে দিতেই হবে যে ওরা আমাদের দয়ের উপরে বেঁচে আছে, ওদের একটা শিক্ষা এবার দিতে হবে। এদিকে আরাগাসের সৈন্যরা পার্সিয়াসকে বন্দি করে নিয়ে যায়, কারণ তাদের পাঠানো সকল সৈন্যরাই ইতিমধ্যেই মারা গিয়েছিল, আর একমাত্র পার্সিয়াসই এমন ভয়ঙ্কর আক্রমণের পরেও প্রাণে বেঁচে গিয়েছিল। ওরা তাকে রাজা সেফিয়ানের কাছে নিয়ে যায়। রাজা সেফিয়ান তো অনেক খুশি ছিল। তিনি তার প্রজাদেরকে বলে যে আজকের এই সন্ধ্যা আমাদের সৈন্যদের নামে, যারা দেবতা জিউসের মুখে থাপ্পড় মারার জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছে। মন্দির জ্বালানো হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, দেবতারা আমাদের প্রার্থনার জন্য হাহাকার করছে, কিন্তু আমরা কোনো প্রার্থনা করব না। এইসব দেবতাদের অহংকার সব আমরা চুরমার করে দেব। আর আজকের এই সন্ধ্যার সূর্য আমাদের মানুষদের জন্য ডুববে না, বরং আজকে দেবতাদের জন্য সূর্য ডুবে যাবে। এখন থেকে এক নতুন যুগ শুরু হতে যাচ্ছে, সেটা হলো মানুষের যুগ। অন্যদিকে রাজা সেফিয়ানের মেয়ে প্রিন্সেস অ্যান্ড্রোমেডা এইসব কথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, আর সে বলে যে আমাদের লোকজনেরা মারা যাচ্ছে, আমাদের সৈনিকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনি দেবতাদেরকে উস্কে দিচ্ছেন, আর আপনি ভাবছেন যে দেবতারা চুপচাপ থাকবে। ঠিক তখনই রানী ক্যাসিওপিয়া প্রিন্সেস অ্যান্ড্রোমেডার সৌন্দর্যের তুলনা দেবী অ্যাফ্রোডাইটিসের সঙ্গে করে ফেলে। সে বলে যে তুমি নিজেও তো দেবতাদের চেয়ে অনেক বেশি সুন্দরী, দেবতাদের ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আমরা সব দিক থেকেই দেবতাদের চেয়ে অনেক এগিয়ে আছি। আর ঠিক তখনই সেখানে হেডিস চলে আসে, আর মুহূর্তের মধ্যে সে সেখানে দাঁড়িয়ে থাকা সকল সৈন্যদেরকে শেষ করে ফেলে। এরই মাঝে পার্সিয়াস তাকে দেখে ফেলে আর রাগে হেডিসের উপরে আক্রমণ করে বসে, কিন্তু হেডিস তার শক্তি দিয়ে পার্সিয়াসকে শূন্যে উঠিয়ে বহু দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর সে রাজাকে বলে যে তুমি তো আমাদের নখের যোগ্যও নও, তোমার প্রত্যেকটা নিঃশ্বাস দেবতাদের দেয়া ভিক্ষা, কিন্তু তুমি দেবতাদেরকে সীমা ছাড়িয়ে অপমান করেছো। হেডিস তার শক্তি দিয়ে তাদের সবাইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে, আর রানী ক্যাসিওপিয়ার সকল বয়স সে চোখের পলকেই ছিনিয়ে নেয়, যার ফলে রানী একেবারেই বুড়িয়ে যায়। আর এটা দেখে রাগে পার্সিয়াস আবারও তাকে মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎই একটা মেয়ে এসে তাকে থামিয়ে দেয় আর বলে যে না, এখন নয়, সঠিক সময় এলে তখন আঘাত করবে তুমি। এদিকে হেডিস তাদেরকে বলে যে আগামী 10 দিন পরে যখন সূর্যগ্রহণ হবে, তখন আমি ক্র্যাকেন নামের এক দানবকে পাঠাবো, যে কিনা তোমাদের আরাগাস রাজ্যের সকল নাম নিশানা মাটির সাথে মিশিয়ে দেবে। আর যদি বাঁচতে চাও, তাহলে যে শাহজাদির সৌন্দর্যের তুলনা তোমরা দেবতাদের সাথে করেছো, তাকে উৎসর্গ করতে হবে, তাকে বলি দিতে হবে। একমাত্র সেই রাজকুমারীর রক্তই ক্র্যাকেন আর জিউসকে থামাতে পারবে, যাদের অপমান তোমরা করেছো। তো এখন নিজেদের শাস্তি তোমরা নিজেরাই বেছে নাও আরাগাসবাসী, ধ্বংস নাকি আত্মত্যাগ, এটাই জিউসের সিদ্ধান্ত। এই কথা বলে হেডিস পার্সিয়াসের কাছে চলে যায় আর তাকে বলে যে এটা কিন্তু তোমার বাবার সিদ্ধান্ত। এই কথা বলে সে গায়েব হয়ে যায়। এদিকে পার্সিয়াস এটা জানতে পেরে তো অবাক হয়ে যায় যে হেডিস তাকে জিউসের ছেলে কেন বলল। ওদিকে অলিম্পাসে হার্মিস, যে কিনা দেবতাদের দূত ছিল, সে জিউসকে জানায় যে আরাগাসে একজন ড্যামি গড বা উপদেবতা রয়েছে, সে হলো আপনার ছেলে, যার নাম পার্সিয়াস। সে বলে যে আপনি চাইলে আমরা তাকেও আশ্রয় দিতে পারি। তখন জিউস বলে যে ও কি আমার প্রার্থনা করেছিল? ওই ছেলে তো আমাকে চেনেই না, ও তো ঠিক মানুষদের মতোই যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এদিকে আরাগাসের সেনাপতি ড্রাকো ইতিমধ্যেই জানতে পেরে গিয়েছিল যে পার্সিয়াস আসলে একজন ড্যামিগড বা উপদেবতা, তাই সে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে বলে যে তোমাকে এখানে কে পাঠিয়েছে ড্যামিগড? কিন্তু পার্সিয়াস বলে যে আমাকে এখানে কেউ পাঠায়নি, আর আমি কোনো ড্যামিগড নই। কিন্তু ড্র্যাকো তার কথা বিশ্বাস করে না আর তাকে মারতে থাকে। ঠিক তখনই রাজা সেফিয়ান এখানে আসে আর পার্সিয়াসকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি যে তুমি একজন ড্যামি গড? যদি তুমি সত্যিই জিউসের ছেলে হয়ে থাকো, তাহলে তুমি আমাদেরকে বাঁচাতে পারবে, আর হ্যাঁ, তোমাকেই আমাদের সবাইকে বাঁচাতে হবে। কিন্তু পার্সিয়াস বলে ওঠে যে না, আমি কোনো ড্যামিগড নই, আর আমি আপনাদের সবাইকে বাঁচাতেও পারবো না। আমি একজন সামান্য জেলের ছেলে, আমি তো আমার পরিবারকেও দেবতাদের কাছ থেকে বাঁচাতে পারিনি। আমি জেলে, আমি কোনো তলোয়ারবাজ বা যুদ্ধবাজ নই। কিন্তু ঠিক তখনই রাজকুমারী সেখানে চলে আসে আর বলে যে আমি নিজের বলিদানের জন্য প্রস্তুত, তোমরা পার্সিয়াসকে ছেড়ে দাও, আমি নিজেকে দেবতাদের জন্য উৎসর্গ করে দিলাম। কিন্তু ওরা পার্সিয়াসকে জেলখানায় ভরে রাখে, কারণ কেউই তাদের রাজকুমারীকে বলি দিতেই চাচ্ছিল না। তো এই ঘটনার কিছুক্ষণ পরে ড্র্যাকো সেখানে আসে আর পার্সিয়াসকে বলে যে তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। আর আমরা ঠিক সেই মেয়েটাকে দেখতে পাই যে কিনা পার্সিয়াসকে হেডিসের উপরে আক্রমণ করতে বাধা দিয়েছিল। এই মেয়েটার নাম হলো আইও। পার্সিয়াস তাকে বলে যে তুমি আমাকে কিভাবে চেনো?
তখন সে বলে যে আমার নাম আয়ো, আর আমি ছোটবেলা থেকে তোমার উপরে নজর রাখছি। আমি তোমাকে ছোটবেলায় কফিনে ভরে ওই জেলেদের কাছে পৌঁছে দিয়েছিলাম, কারণ আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তখন পার্সিয়াস আয়োকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো দেবী? আয়ো তাকে জানায় যে কিছু কিছু দেবতা আছে আর কিছু আছে মানুষ, আর আমরা হলাম সেই জাতি যারা এই দুজনের মাঝামাঝি রয়েছি, অর্থাৎ আমি নিজেও একজন ড্যামিগড। সে আরও বলে যে বহু বছর আগে আমি এক দেবতাকে ফিরিয়ে দিয়েছিলাম, তাই আমাকে অনন্ত জীবন অভিশাপ হিসেবে দেয়া হয়েছে। আমি অমর, আমি মরতে পারি না। আমি বছরের পর বছর ধরে আমার আপনজনদেরকে চোখের সামনে মরতে দেখেছি, আর তুমি নিজেও এখন এই ব্যথা সহ্য করে চলেছ, কারণ তুমিও অমর হতে চলেছ। তখন পার্সিয়াস তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, সত্যিই কি আমি জিউসের ছেলে? তখন আয়ো তাকে একটা গল্প শোনায়। সে বলে যে অনেক দিন ধরে মানুষ দেবতাদের হাতের পুতুল হয়েছিল। এরপর একজন মানুষ বিদ্রোহ করে যার নাম ছিল অ্যাক্রিসিয়াস। সে পুরো অলিম্পাস পর্বতকেই ঘিরে ফেলে আর দেবতাদের অত্যাচার সহ্য করতে অস্বীকার করে। শোনা যায় যে অন্য দেবতারা অ্যাক্রিসিয়াস আর তার সেনাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু জিউস মানুষদেরকে অনেক ভালোবাসত, তাই তিনি অ্যাক্রিসিয়াসকে একটা শিক্ষা দেবার সিদ্ধান্ত নেয়। তাই সে রাজা অ্যাক্রিসিয়াসের রূপ ধরে সেখানে পৌঁছে যায় যেখানে রানী ঘুমিয়েছিল। জিউস রানীর সাথে মিলিত হয়, আর এটা দেখে অ্যাক্রিসিয়াস রাগে পাগল হয়ে যায়। জিউস তখন একটা বাজ পাখির রূপ ধরে সেখান থেকে উধাও হয়ে যায়, আর ঠিক তখনই রানীর পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর অ্যাক্রিসিয়াস রানী আর জিউসের সন্তানকে মেরে ফেলার হুকুম দেয়। সে ওদের একটা কফিনে ভরে সমুদ্রের পাড়ে নিয়ে যায়, আর অ্যাক্রিসিয়াস জিউসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, না তুই এই অপবিত্র শরীরটা পাবি, আর না পাবি এই বাচ্চাকে। ঠিক তখনই জিউস তার উপরে নিজের শক্তির বজ্রপাত ফেলে আর তাকে এক পশুতে পরিণত করে দেয়। তারপর অ্যাক্রিসিয়াস রাগে ওই কফিনটা সোজা সমুদ্রে ফেলে দেয়। আয়ো বলে যে তোমার মা আর তুমি ছিলে সেই কফিনের ভেতরে, কিন্তু তোমার মা তো মারা গিয়েছিল, তবে তুমি অর্ধেক দেবতা আর অর্ধেক মানুষ ছিলে বলে প্রাণে বেঁচে গিয়েছিলে। আমি সেই দিন থেকে তোমার উপরে নজর রাখছি। ঠিক সেই দিনের অপেক্ষায় আমি আসছি যেদিন তুমি দেবতাদের অত্যাচারের শেষ করে দেবে। তুমি ক্র্যাকেনকে মারার জন্য জন্ম নিয়েছ, তুমি মানবজাতিকে বাঁচানোর জন্য জন্ম নিয়েছ। তখন পার্সিয়াস বলে যে আমি জানি না আমি কেন জন্মেছি, কিন্তু আমার লক্ষ্য ক্র্যাকেনকে মারা নয়, হেডিসকে মারা। তখন আইও বলে যে ক্র্যাকেন যদি মারা যায় তাহলে হেডিস এতটাই দুর্বল হয়ে যাবে যে তুমি তার উপরে বড়সড় হামলা করে দিতে পারবে। একমাত্র এভাবেই তুমি তোমার প্রতিশোধ নিতে পারবে। এটা শুনে পার্সিয়াস বলে যে রাজা সেফিয়ানকে বলো যেন আমাকে ছেড়ে দেয়, আমি ক্র্যাকেনকে মারার জন্য প্রস্তুত আছি। আইও তখন ড্র্যাকোকে জানায় যে ক্র্যাকেনকে কিভাবে মারতে হবে সেটা শুধুমাত্র স্টিজিয়ান ডাইনিরাই বলতে পারবে। ড্র্যাকো বলে যে ডাইনিরা তো এত দূরে থাকে যে সেখানে আমাদের কোনো সৈন্যরা পৌঁছাতে পারবে না, কোনো মানুষ সেখানে পৌঁছাতে পারবে না। তখন আইও বলে যে কিন্তু একজন ড্যামি গড ওখানে অনায়াসে পৌঁছাতে পারবে। এরপর রাজা সেফিয়ানের হুকুমে ড্র্যাকো কিছু সৈন্য নিয়ে পার্সিয়াস আর আয়োর সাথে স্টিজিয়ান ডাইনিদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে হেডিস অ্যাক্রিসিয়াসের কাছে পৌঁছে যায়, যে কিনা এখন ক্যালিবস নামে পরিচিত ছিল। সে এখন একা আর সবার অগোচরে থাকত। হেডিস তাকে গিয়ে বলে যে আমাদের দুজনেরই চিরশত্রু একজন, সে হলো জিউস, আমার বড় ভাই। তখন ক্যালিবস বলে যে তুমি আমার কাছে চাও কি? হেডিস বলে যে জিউসের পাপ আর তোমার স্ত্রীর গর্ভজাত সন্তান এখনও বেঁচে আছে, তার নাম পার্সিয়াস। সে এখন আমাকে শেষ করার জন্য আরাগাস থেকে রওনা হয়েছে, আর তোমাকে এখন জিউসের ওই অবৈধ সন্তানকে মারতে হবে। জিউস যেন আমাকে সন্দেহ না করে যে আমার শক্তি বেড়ে যাচ্ছে, আর যতক্ষণ না আমি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছি ততক্ষণ তোমাকে আমার হাতিয়ার হয়ে কাজ করতে হবে। এইসব কথা বলে হেডিস তাকে নিজের শক্তি দিয়ে দেয়, আর ক্যালিবসকে বলে যে তুমি পার্সিয়াসকে মেরে ফেলো আর আমি তোমার জন্য জিউসকে মেরে দেব। এরপর ক্যালিবস পার্সিয়াসের খোঁজে সেখান থেকে বেরিয়ে পড়ে, আর অন্যদিকে এরা সবাই তাদের যাত্রাপথে ধীরে ধীরে এগিয়ে চলে। আর আইও এবং পার্সিয়াসের সঙ্গ দেবার জন্য তাদের সাথে চলেছে ড্র্যাকো। ড্র্যাকো জঙ্গলের মধ্যে পার্সিয়াসকে তলোয়ার চালানো শেখাতে থাকে, আর যুদ্ধের সকল কৌশলও তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। এদিকে ধীরে ধীরে তলোয়ারবাজিতে পার্সিয়াস এতটাই অভিজ্ঞ হয়ে যায় যে সে এক পর্যায়ে ড্র্যাকোর উপরেও ভারী পড়ছিল, কারণ পার্সিয়াসের শরীর একজন দেবতাদের শরীর ছিল, তার মাঝে দেবতাদের মতো কিছু স্পেশাল শক্তিও ছিল। এরই মধ্যে জিউস পার্সিয়াসের এই জার্নি দেখে অবাক হয়ে গিয়েছিল। জিউস আসলে চাচ্ছিল যে মানুষেরা বেঁচে থাক, তার উদ্দেশ্য শুধু মানুষদের প্রার্থনা করানো ছিল।
তাই সে পার্সিয়াসকে সাহায্য করার জন্য উপহার হিসেবে একটা তলোয়ার পাঠিয়ে দেয়, যেটা জঙ্গলের মাঝে পার্সিয়াস পড়ে থাকতে দেখে। আসলে তলোয়ারটা খুবই চকচকে ছিল। তখন ড্র্যাকো বলে যে এটা দেবতাদের দেয়া উপহার, এটা নিয়ে নাও। কিন্তু পার্সিয়াস বলে যে আমি ক্র্যাকেনকে মারার জন্য একাই যথেষ্ট, আমার কারো উপহারের দরকার নেই। এই কথা বলে তলোয়ারটা ড্র্যাকোর দিকে সে ছুড়ে দিয়ে চলে যায়। এরপর জঙ্গলের ভেতরে পার্সিয়াস অনেকগুলো উড়ন্ত সাদা ঘোড়া দেখতে পায়। ঠিক তখনই সেখানে একটা বিশাল বড় উড়ন্ত ঘোড়া নেমে আসে, যার নাম ছিল পেগাসাস। গ্রিক মাইথোলজি অনুযায়ী পেগাসাস হলো পোসাইডন আর মেডুসার ছেলে। পেগাসাসের আসল রং সাদা হলেও এই মুভিতে তাকে কালো রঙের দেখানো হয়েছে। তখনই সেখানে আয়ও চলে আসে আর পার্সিয়াসকে জানায় যে এটা হলো পেগাসাস, আর আজ পর্যন্ত কোনো মানুষ এর পিঠে চড়তে পারেনি। দেখা যাক তুমি পারো কি না। এদিকে কিছু সৈন্যরা পার্সিয়াসকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গিয়েছিল, আর ঠিক তখনই ক্যালিবস এসে ওদেরকে মেরে ফেলে। ওদের আওয়াজ শুনে পার্সিয়াসও সেখানে চলে আসে, আর তখনই ক্যালিবস পার্সিয়াসের উপরেও হামলা করে বসে। বাকিরাও সেখানে চলে আসে আর ক্যালিবসের সাথে লড়াই করতে শুরু করে দেয়। হেডিসের দেয়া শক্তির কারণে ক্যালিবস তাদের সবার উপরে ভারী পড়ছিল, কিন্তু হঠাৎ করে ড্র্যাকো তার একটা হাত কেটে ফেলে। ক্যালিবস প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর ওরা যখন ক্যালিবসকে মারার জন্য তার পিছু নেয়, তখন ক্যালিবসের শরীরের যেখান থেকে রক্তগুলো মাটিতে পড়ছিল সেই রক্ত থেকে বড় বড় সব বিচ্ছু জন্ম নিচ্ছিল, আর ওই বিচ্ছুগুলো সকলের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। এমনকি তার কাটা হাতটাও একটা বড় বিচ্ছুতে পরিণত হয়ে যায়, আর বিচ্ছুগুলো ওদের অনেকগুলো সৈন্যকে মেরেও ফেলে। যদিও পার্সিয়াস আর ড্র্যাকো ওই বিচ্ছুগুলোর সাথে ভয়ঙ্কর লড়াই করছিল, কিন্তু বিচ্ছুগুলোর সংখ্যা অনেক বেশি ছিল, আর ওরা চারপাশ থেকে ওদের সবাইকে ঘিরে ফেলে। আর ঠিক তখনই সেখানে জিনেরা চলে আসে, আর তারা এই বিচ্ছুগুলোকে চোখের পলকে নিজেদের বশে নিয়ে নেয়। এই জিনেদের জন্যই এ যাত্রায় ওরা সবাই প্রাণে বেঁচে যায়। তো এখানে জিনেরা হলো কালো জাদুর ওস্তাদ, আর ওরা শত শত বছর ধরে বেঁচে থাকতে পারে। তখন পার্সিয়াস ড্র্যাকোকে জিজ্ঞাসা করে যে এই জিনেরা কি আমাদের শত্রু? ড্র্যাকো বলে যে সেরকমই মনে করতে পারো, কিন্তু পার্সিয়াস বলে যে এরা বন্ধু, এরা শত্রু নয়। তবে তখনই হঠাৎ করে পার্সিয়াসের হাতে যেখানে ক্যালিবস কামড়ে দিয়েছিল সেখানে বিষ ছড়িয়ে পড়তে শুরু করে, আর সে আহত হয়ে মাটিতে বসে পড়ে যায়। তো এখন পরের সিনে আমরা আরাগাস শহর দেখতে পাই, যেখানে দেবতাদের ভয়ে সবাই মিলে রাজকুমারী অ্যান্ড্রোমেডাকে ক্র্যাকেনের কাছে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়, এবং হেডিসের কাছে তারা প্রার্থনা করারও সিদ্ধান্ত নেয়। রাজকুমারী নিজে এই সব কথা শুনছিল, আর সে খুবই কষ্ট পায় তাদের এই সব কথা শুনে। ওদিকে পার্সিয়াসের শরীরে ক্রমাগত বিষ ছড়িয়ে পড়ছিল। ঠিক তখনই সেখানে জিনেরা চলে আসে আর তাকে নিজেদের জাদু দিয়ে সুস্থ করতে শুরু করে দেয়। ড্র্যাকো আর তার লোকেরা ভেবেছিল যে জিন হয়তো পার্সিয়াসকে মেরে ফেলার চেষ্টা করছে, তাই তারা জিনের উপরেই আক্রমণ করে বসে। কিন্তু জিন চোখের পলকে ওদের সবাইকে মেরে তাদেরকে বলতে থাকে যে আমরা এই লোকেরই অপেক্ষাতে ছিলাম, যে কিনা দেবতাদের হাত থেকে আমাদের মুক্ত করবে। আমরা মানুষের বন্ধু নই, কিন্তু পার্সিয়াসকে সাহায্য করার জন্য আমরা এক হতেই পারি। আর তখনই পার্সিয়াস উঠে আসে, আর তার ক্ষত ততক্ষণে একেবারে সেরে গিয়েছিল। এখন সবাই মিলে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। আর এখন পরদিন সকালে ড্র্যাকো পার্সিয়াসের উপরে রেগে যায় আর তাকে দেবতাদের দেয়া সেই তলোয়ারটা ব্যবহার করতে বলে। কিন্তু পার্সিয়াস আবারও মানা করে দেয়, কারণ সে একজন সাধারণ মানুষের মতোই ক্র্যাকেনের মোকাবেলা করতে চায়। সে দেবতাদেরকে হারানোর জন্য দেবতাদের কোনো সাহায্য নিতে চায় না। তখন সেখানে আবারও জিনেরা চলে আসে, আর তারা সকল বিচ্ছুগুলোকে বশে এনে তাদের যাত্রার জন্য ব্যবহার করতে থাকে, যাতে করে তারা খুবই দ্রুত ডাইনিদের কাছে পৌঁছাতে পারে। তারা সেই বিচ্ছুগুলোর পিঠে বসে তাদের এই যাত্রা শুরু করে দেয়। ফাইনালি তারা বিচ্ছুর পিঠে চড়ে এক বিশাল যাত্রা শেষ করে স্টিজিয়ার বাগানে পৌঁছে যায়, যেখানেই মূলত ক্র্যাকেন আর টাইটান্সদের যুদ্ধ হয়েছিল। আর এখানেই ক্র্যাকেন টাইটান্সদের হারিয়ে দেবতাদের যুগ শুরু করেছিল, আর এটাই ছিল ওই ডাইনিদের আস্তানা। এখন তারা ওই ডাইনিদের সঙ্গে দেখা করে, আর পার্সিয়াস ডাইনিদের কাছে ক্র্যাকেনকে মারার উপায় জানতে চায়। কিন্তু ডাইনিরা ওদের উপরে আক্রমণ করে বসে। বলে রাখা ভালো, এখানকার সকল ডাইনিদের কিন্তু কোনো চোখ ছিল না, এরা তিনজনই একটা মাত্র চোখ দিয়ে দেখতে পেত। আর তখনই পার্সিয়াস ওদের ওই চোখটা নিয়ে একটা খাদে ফেলে দেবার ভয় দেখায়, কারণ ওই তিনজন ডাইনি এই চোখটা হারালে চিরজীবনের জন্য অন্ধ হয়ে যেত। আর এই চোখ কোনো সাধারণ চোখ ছিল না, কারণ এই চোখের মাধ্যমে ওরা যে কারো অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে দেখতে পারত।
তখন ডাইনিরা বলে যে হ্যাঁ, ক্র্যাকেনকে হারানোর একটাই উপায় আছে, কিন্তু সেটা তোমাদের জন্য করা অসম্ভব, কারণ সেই উপায়ের নাম হলো দ্য গর্গন মেডুসা। কারণ তাকে দেখা মাত্রই যে কোনো জীবন্ত জিনিস পাথরে পরিণত হয়ে যায়, আর তার জেলখানা স্টাইক্স নদীর ওপারে ছিল, আন্ডারওয়ার্ল্ডের একেবারে কিনারে। তখন ড্র্যাকো বলে যে মেডুসাকে বাগে আনা তো অসম্ভব, কিন্তু পার্সিয়াস বলে যে আমরা মেডুসার মাথায় কেটে ফেলবো। এটা বলে পার্সিয়াস ডাইনিদের চোখটা ফেরত দিয়ে দেয় আর স্টাইক্স নদীর দিকে রওনা দিয়ে দেয়। তবে কিছু জিন ওদের সাথে আর যায় না, কারণ ওদের মনে হয় যে এরা সবাই মেডুসার সাথে লড়াই করতে গেলে মারা পড়বে, কারণ মেডুসার দিকে তাকালে যে কেউ পাথরে পরিণত হয়ে যায়, সুতরাং এই যুদ্ধ জেতার কোনো মানেই হয় না। এদিকে পার্সিয়াসের এমন সাহসিক যাত্রা দেখে ফাইনালি জিউস তার ছেলে অর্থাৎ পার্সিয়াসের সঙ্গে দেখা করতে চলে আসে। পার্সিয়াস তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন জিউস বলে যে তুমি আমাকে বাবা বলে ডাকতে পারো। জিউস তাকে বারণ করে যেন সে ক্র্যাকেন থেকে দূরে থাকে। সে বলে যে তুমি ক্র্যাকেনকেই হারাতে পারবে না, আর হেডিস তো অনেক দূরের কথা, মারা যাবে তুমি, আর তারপর আরাগা শহরও ধ্বংস হয়ে যাবে। তখন পার্সিয়াস বলে যে এতই যদি বিশ্বাস থেকে থাকে তাহলে এখানে কেন এসেছো? জিউস বলে যে তুমি আমার রক্ত, আমি চাই না তুমি মারা যাও, তুমি আমার ছেলে, সময় এসেছে তুমি আমার সাথে স্বর্গে চলো আর দেবতাদের মতো সেখানে বসবাস করো। এটা শুনে পার্সিয়াস বলে যে আমি দেবতাদের জীবনে আরামায়েশ করার চেয়ে মানুষের জীবনে থেকে মারা যেতেই বেশি পছন্দ করব। তুমি আমাকে মানুষ বানিয়েছো, কিন্তু তুমি আমাদেরকে চেনো না, আমরা কতটা জেদি হতে পারি তার ধারণাও তোমার নেই। আমরা বেঁচে থাকি, আমরা লড়াই করি, আমরা মরতেও পারি শুধুমাত্র আমাদের আপনজনদের জন্য, আর তুমি হেডিসকে গিয়ে বলে দেবে যে আমি আসছি, ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন জিউস তাকে আবারও বলে যে দেখো, তোমাকে একটাই সুযোগ দিচ্ছি, দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগ দেব না। তারপর সে তাকে একটা সোনার কয়েন দিয়ে দেয় আর বলে যে তোমার এই মৃত্যুর সফর অনেক দামি। এই কথা বলে জিউস সেখান থেকে চলে যায়। এরপর পার্সিয়াসের সাথে থাকা শিকারীরা তাকে বলে যে আমরা অন্ধকারের দুনিয়াতে মেডুসার সাথে লড়াই করতেই পারবো না, আমাদের এই লড়াই করতে হলে শক্তিশালী ঢাল দরকার। তাই তারা সেখানকার বিচ্ছুদের খোলস দিয়ে বানানো একটা ঢাল দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে পার্সিয়াস বাকিদেরকে বলে যে আপনারা ডাইনিদের কথা তো অনেক শুনেছেন, ওরা নাকি অনেক ভয়ঙ্কর, কিন্তু আমি আপনাদেরকে ভুল প্রমাণ করেই ছাড়ব। আমি ওই ডাইনিকে হারিয়ে দেব, আমাকে একটা সুযোগ তো দিন, আমার আপনাদের সাহায্য চাই। যদিও ওদের বিশ্বাস ছিলই না যে ওরা মেডুসা আর ক্র্যাকেনকে হারাতে পারবে, কিন্তু তবুও ওরা পার্সিয়াসের উপরে ভরসা করে আর তার সঙ্গ দেবার জন্য প্রস্তুত হয়ে যায়। আর ফাইনালি ওরা তাদের যাত্রাপথে এগিয়ে চলে, আর এদিকে ক্যালিবসও প্রতিশোধ নেবার জন্য ওদের পিছু নিয়ে নেয়। ওরা স্টাইক্স নদীর কিনারে পৌঁছে যায় আর সেখানে গিয়ে ক্যারেনের জন্য অপেক্ষা করতে থাকে। তো এখানে গ্রিক মাইথোলজি অনুযায়ী ক্যারেন হলো অ্যারেবাস আর নিক্সের ছেলে, যে কিনা মৃতদের আত্মাকে নরকের দ্বারে নিয়ে যেতে পারত। তো এখানে জিন তখন পার্সিয়াসকে সোনার কয়েনটা দিতে বলে, সে ওই কয়েনটা নদীতে ফেলে দেয়। আর ফাইনালি ক্যারেন সেখানে চলে আসে আর ওদেরকে দেবী অ্যাথেনার মন্দিরে নিয়ে যায়, যেখানে মেডুসা বসবাস করত। তখন একজন সৈন্য তাদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের এখানে কার সাথে লড়তে হবে, সে কি কোনো রাক্ষস? তখন আইও জানায় যে মেডুসা আসলে অনেক সুন্দরী ছিল, যার উপরে পোসাইডনের নজর পড়েছিল। মেডুসা দেবী অ্যাথেনার মন্দিরে পালিয়ে গিয়েছিল এটা ভেবে যে দেবী তাকে রক্ষা করবে, কিন্তু এমনটা হয়নি। পোসাইডন তার ইজ্জত লুট করে নেয় আর মেডুসা দেবীর কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু দেবী তাকে ঘৃণা ছাড়া কিছুই দেয়নি, উল্টে অভিশাপ দিয়ে দেয় যেন কেউ মেডুসার কাছে যেতেই না পারে। তার বদলে তার সামনে কোনো জীবন্ত জিনিস গেলে সাথে সাথে মেডুসার চোখে চোখ মেলাতেই সে পাথর হয়ে যাবে। কিন্তু আয়ো বলে যে আমি এই মন্দিরের ভেতরে যেতে পারবো না, কারণ অভিশাপ দেবার সময় অ্যাথেনা দেবী মেডুসাকে এতটুকু স্বস্তি দিয়েছিল যে সে কোনো দিন কোনো মেয়ের ক্ষতি করতে পারবে না। তাই এই মন্দিরের ভেতরে কোনো মেয়ে কখনো ঢুকতেই পারবে না, শুধুমাত্র পুরুষেরাই যেতে পারবে। যদিও আজ পর্যন্ত কোনো পুরুষ এই মন্দির থেকে ফিরে আসেনি। তো যাই হোক, ওরা দেবী অ্যাথেনার মন্দিরে পৌঁছে মেডুসাকে খুঁজতে থাকে, আর তখনই মেডুসার তীর দিয়ে ওদের উপরে হামলা করে দেয় আর একে একে কিছু সৈন্যকে সে পাথরও বানিয়ে দেয়। শুধুমাত্র ড্র্যাকো, জিন আর পার্সিয়াসই তখন বেঁচে ছিল। ওরা প্ল্যান করে মেডুসার উপরে আক্রমণ করে দেয়। তাই যখনই মেডুসা পার্সিয়াসের উপরে হামলা করে দেয়, অন্যদিকে থেকে জিন তখন তার উপরে ঝাঁপিয়ে পড়ে। মেডুসা তাকে ধরে পাথর বানানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু জিনের জাদুর কারণে সে মেডুসার চোখের দিকে তাকানো সত্ত্বেও পাথর হচ্ছিল না। তবে ধীরে ধীরে মেডুসার জাদু তার উপরে ভারী পড়তে শুরু করে,
কিন্তু জিন এখানে পাথর হয়ে থাকার পরিবর্তে নিজেকেই বিস্ফোরণ ঘটিয়ে সেখানে শেষ করে ফেলে, যার কিছুক্ষণ পরে মেডুসা অনেকটাই দুর্বল হয়ে পড়ে, কারণ সেই বিস্ফোরণের আঘাতে সে আহত হয়ে গিয়েছিল। এরই মাঝে ড্র্যাকো মেডুসার উপরে হামলা করে দেয়, কিন্তু মেডুসা ড্র্যাকোর চোখের দিকে তাকিয়ে তাকে সাথে সাথে পাথর বানিয়ে দেয়, এমনকি তাকে ভেঙেও ফেলে। ঠিক সেই মুহূর্তে পার্সিয়াস নিজের ঢালের প্রতিবিম্বে মেডুসার ছায়া দেখতে পায় আর তার উপরে খুবই নিখুঁত একটা কোপ বসিয়ে দেয়, যার ফলে মেডুসার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। আর এখানেই মেডুসার গল্প শেষ হয়ে যায়। পার্সিয়াস একা মেডুসার মাথা নিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। আইও তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ক্যালিবোস আয়োর উপরে হামলা করে আর তাকেও মেরে ফেলে। পার্সিয়াসের এটা দেখে প্রচণ্ড রাগ হয় আর সে রাগের মাথায় তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হেডিসের শক্তির কারণে ক্যালিবোস অনেক শক্তিশালী ছিল, তাই সে পার্সিয়াসের উপরে অনেক ভারী পড়তে থাকে। সে পার্সিয়াসের তলোয়ারটাই ভেঙে দেয় আর তাকে তুলে ভয়ঙ্কর এক আছাড় মেরে দেয়। তখনই পার্সিয়াস মাটিতে জিউসের দেয়া সেই তলোয়ারটা দেখতে পায় আর সে ওটা তুলে ক্যালিবোসের উপরে আঘাত করে, আর এই আঘাতে ক্যালিবোস সেখানেই মারা যায়। তবে মারার সময় ক্যালিবোস তাকে বলে যে তুমি দেবতাদের মতো হয়ে যেও না। এই কথা বলে সে পাহাড় থেকে একেবারে নিচে পড়ে যায়। তো ক্যালিবোসকে মারার পরে ফাইনালি পার্সিয়াস ছুটে চলে যায় মৃত্যু পথযাত্রী আয়োর কাছে, আর এখানে আয়ো তাকে বলে যে তুমি যাও এখান থেকে, সময় নেই, সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে, যাও তাড়াতাড়ি, না হলে অনেক দেরি হয়ে যাবে, আর এখন সামনের এই পথটা তোমাকে একা একাই যেতে হবে। এই কথা বলে সে কুয়াশার ভেতরে গায়েব হয়ে যায়, আর ঠিক তখনই সেখানে পেগাসাস চলে আসে, আর পার্সিয়াস পেগাসাসের পিঠে চড়ে আরাগাস শহরের দিকে রওনা হয়ে যায়। ওদিকে সূর্যগ্রহণ শুরু হয়ে যায় আর অলিম্পাসে হেডিস জিউসের কাছে ক্র্যাকেনকে মুক্ত করার অনুমতি চায়। জিউস তাকে অনুমতি দিয়ে দেয়, আর তখন সমুদ্রের গভীর থেকে সেই বিশাল ক্র্যাকেন বেরিয়ে আরাগাস শহরের দিকে এগোতে থাকে। এদিকে আরাগাসের লোকজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য রাজকুমারী অ্যান্ড্রোমেডাকে জোর করে ধরে ক্র্যাকেনকে সঁপে দেবার জন্য তার সামনে নিয়ে যেতে থাকে। তখনই ক্র্যাকেন সমুদ্র থেকে বেরিয়ে আরাগাস শহরকে ধ্বংস করতে শুরু করে দেয়। ওদিকে ক্র্যাকেনের এত বড় হুঙ্কারে অলিম্পাস পর্যন্ত কাঁপতে শুরু করে, আর হেডিস আরও শক্তি বাড়িয়ে দেয় ক্র্যাকেনের। তখন হেডিস জিউসকে বলে যে ক্র্যাকেন হলো আমার সন্তান, আর সে মানুষদের ধ্বংস করে আমার শক্তি বাড়িয়ে দিচ্ছে। তখন জিউস তার উপরে রেগে যায় আর তাকে বলে যে দেখো, এখানে আমার হুকুম চলে, এখানে আমার আইন চলে, তুমি এখানে যা খুশি তা করতে পারবে না। কিন্তু তখনই সেখানে হেডিস নিজের শক্তি দিয়ে জিউসকে আটকে দেয়, আর এটা দেখে আমরা বুঝতে পারি যে জিউসের চেয়ে হেডিস এখন বেশি শক্তিশালী হয়ে গেছে। হেডিস তখন জিউসকে বলে যে তুমি তো আমাকে ধোঁকা দিয়েছো, তুমি আমাকে অন্ধকারের নরকের দুনিয়াতে পাঠিয়ে ঘৃণার মধ্যে ডুবিয়ে রেখেছো, আর নিজে এই অলিম্পাসে বসে আয়েশ করছো। জিউস বলে যে দেখো, আমরা সবাই তো দেবতা, আমাদের তো শুধুমাত্র মানুষের ভালোবাসার প্রার্থনা চাই, তাতেই তো আমরা অমর হতে পারবো। তখন হেডিস বলে যে না, আমার কোনো মানুষের ভালোবাসা দরকার নেই, আপনি যদি অমর হতে চান আপনার ভালোবাসা লাগতে পারে, আমার কোনো মানুষের দরকারই নেই, কারণ আমি বেঁচে থাকি মানুষের ভয়ের উপরে। আপনার রাজত্ব এখন থেকে শেষ, কারণ মানুষের মনে দেবতাদের জন্য কোনো প্রার্থনা থাকবে না, থাকবে শুধু ভয়, আর মানুষের মনে যত ভয় বাড়বে আমি ততই শক্তিশালী হব। তখন জিউস বলে যে আরাগাসে এখনও একজন উপদেবতা রয়েছে, সে হলো পার্সিয়াস। তখন হেডিস পার্সিয়াসকে আটকানোর জন্য সরাসরি আরাগাসে পৌঁছে যায়। জিউস তখন নিজের কাজের জন্য প্রচণ্ড অনুতপ্ত হয়। সে বুঝতে পারে যে তার ভাইয়ের কথায় ফেঁসে গিয়ে সে আসলে কত বড় ভুল করেছে। অন্যদিকে পার্সিয়াস আরাগাস শহরে পৌঁছে যায়, আর হেডিস তাকে আটকানোর জন্য ফিউরিসদের পাঠিয়ে দেয়, আর ফিউরিসরা তার হাত থেকে মেডুসার মাথাটা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পার্সিয়াস মেডুসার মাথাটা উদ্ধার করার জন্য ফিউরিসদের পেছনে ধাওয়া করে, আর এদিকে ক্র্যাকেনও পুরোপুরি সমুদ্র থেকে বেরিয়ে আসে, আর সে খুবই নির্মমভাবে আরাগাস শহরকে ধ্বংস করে দিতে থাকে। পার্সিয়াস ফিউরিয়াসদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর মেডুসার মাথাটা কোনো রকমে সেখান থেকে ছিনিয়ে নেয়। আর যখনই ক্র্যাকেন অ্যান্ড্রোমেডাকে খাওয়ার জন্য এগিয়ে যায়, পার্সিয়াস সাথে সাথে তার চোখের সামনে মেডুসার মাথাটা ধরে ফেলে। ক্র্যাকেনের নজর মেডুসার চোখের উপরে পড়ার সাথে সাথে ক্র্যাকেন নিজেও পাথরে পরিণত হতে শুরু করে। এদিকে পার্সিয়াসকে আটকানোর জন্য একদল লোক তার উপরে হামলা করে দেয়, আর রাজা তাদেরকে থামাতে যায়, কিন্তু ওই লোকগুলো রাজাকেই মেরে ফেলে।
ঠিক তখনই ক্র্যাকেন ধীরে ধীরে পাথরে পরিণত হয়ে ভেঙে পড়তে থাকে আর তার টুকরোর নিচে চাপা পড়ে ওই লোকটারও মৃত্যু হয়ে যায়। এরপর পার্সিয়াস মেডুসার মাথাটা সমুদ্রে ফেলে দেয় আর ঠিক তখনই হেডিস পার্সিয়াসকে মারার জন্য তার সামনে চলে আসে। কিন্তু পার্সিয়াস জিউসের দেয়া সেই তলোয়ার দিয়ে হেডিসের উপরে আক্রমণ করে আর হেডিসকে সোজা পাতালোক অর্থাৎ নরকে বন্দি করে ফেলে। আর এই যাত্রায় রাজকুমারীরও প্রাণ বেঁচে যায় আর রাজকুমারী পার্সিয়াসকে আরাগাসের রাজা হওয়ার প্রস্তাব দেয়। কিন্তু পার্সিয়াস বলে যে না, আমি রাজা হতে চাই না, বরং আপনি একজন ভালো রানী হতে পারবেন। এই কথা বলে সে পেগাসাসের পিঠে চড়ে এখান থেকে চলে যায়। তো এর পরের সিনে আমরা সেই জায়গাটা দেখতে পাই যেখানে জিউসের বিশাল মূর্তিটা ভেঙে ফেলা হয়েছিল আর যেখানে হেডিস পার্সিয়াসের পরিবারকে শেষ করে দিয়েছিল। পার্সিয়াস সেখানে দাঁড়িয়ে তার পরিবারের কথা মনে পড়ছিল। ঠিক তখনই জিউস সেখানে পৌঁছে যায় আর সে বলে যে অলিম্পাস তোমার এই বিশাল বীরত্বের কাছে ঋণী হয়ে থাকবে আর আমিও তোমার কাছে ঋণী। তখন পার্সিয়াস বলে যে হেডিস তো বেঁচে গেল, আমি তো ওকে আবারও অন্ধকারের দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম। তখন জিউস বলে যে হেডিস এখনও কিন্তু সুযোগের অপেক্ষায় রয়েছে যে কখন মানুষ দুর্বল হয়ে যাবে আর ও মানুষের দুর্বলতা থেকে শক্তিশালী হতে পারবে, কারণ হেডিসকে সুযোগ দেয়া মানুষের হাতে রয়েছে আর সেটা সব সময়ই মানুষের হাতেই কিন্তু ছিল। মানুষ যতক্ষণ দেবতাদের প্রার্থনা করবে ততক্ষণ ভালো থাকবে আর যখনই দেবতাদেরকে ভয় করতে শুরু করবে, ঘৃণা করতে শুরু করবে, তখন হেডিস আবারও তার শক্তি ফিরে পাবে। কিন্তু এখন পুরো দুনিয়ার লোকেরা জেনে যায় যে হ্যাঁ, তাদের মাঝেও একজন মানুষ আছে যে কিনা হেডিসকেও আটকে দিতে পারে। জিউস তাকে বলে যে তুমি যদিও দেবতা হতে চাও না, কিন্তু তোমার কাজের জন্য মানুষ তোমাকে পুজো করবে পার্সিয়াস। অবশেষে সে বলে যে তুমি যদি মানুষ হয়ে বাঁচতে চাও তাহলে আমি তোমাকে একা রাখবো না, কারণ তুমি তো জিউসের ছেলে। এই কথা বলে জিউস সেখান থেকে চলে যায় আর পার্সিয়াস তার সঙ্গী আয়োকে আবারও ফিরে পায়। আসলে দেবতা জিউস তার ছেলেকে উপহার হিসেবে তার সঙ্গীকে মৃত অবস্থা থেকে আবারও জীবিত করে ফিরিয়ে দিয়েছে। তো এই ঘটনার সাথে সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। আর হ্যাঁ, এই মুভির কিন্তু দ্বিতীয় আরেকটা পার্ট রয়েছে, র্যাট অফ দ্য টাইটান সেই পার্টের নাম। তো আপনাদের যদি এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি সেকেন্ড পার্টটাও নিয়ে আসবো। তো আজকের মতো কেমন লাগলো ভিডিও সেটা কমেন্টে জানাবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।